Welcome everyone to our first lecture of the course Computer Architecture. So this is going to be an introductory slide where we will familiarize ourselves with some basic terms as well as learn about the present state of computer architectures. So computer architecture কি জিনিস? Well, এটা হচ্ছে গিয়ে both the science and art of designing, selecting and interconnecting hardware components as well as হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝখানে যে ইন্টারফেসটা থাকে সেই ইন্টারফেসটা ডিজাইন করার কাজও ইন আ ওয়ে সাচ দ্যাট আমরা একটা কম্পিউটিং সিস্টেম ক্রিয়েট করতে পারি দ্যাট ক্যান মিট গোলস সাচ এস ফাংশনাল পারফরমেন্স এনার্জি কনজাম্পশন এক্সেট্রা সো কম্পিউটার আর্কিটেকচার প্রেজেন্ট ডে কীরকম মিলিদিকে বলতেছে টুডে ইজ আ ভেরি এক্সাইটিং টাইম টু স্টাডি অ্যাবাউট কম্পিউটার আর্কিটেকচার কী কারণ বিকজ কারেন্টলি ইন্ডাস্ট্রি ইজ ইন আ লার্জ প্যারাডাইম শিফট টু আর্ম বেস সিস্টেমস যে ইন্ডাস্ট্রি এখন আর্ম বেস সিস্টেমসে চলে যাচ্ছে সো এই জিনিসটার মানে কি ওয়েল বেসিক্যালি ইফ উই থিঙ্ক অ্যাবাউট non-mobile computers, basically let's just call them desktop বা ল্যাপটপস আমরা যদি সিম্পলি এইভাবেই চিন্তা করি যে so far the processors that have been in our desktop or laptops have been created by companies such as Intel or AMD, right? And Intel and AMD একটা আর্কিটেকচার ফলো করে যেটার নাম হচ্ছে গিয়ে x86 whereas এদিকে এখন বলতেছে যে না এখন ইন্ডাস্ট্রি একটা লার্জ প্যারাডাইম শিফট এদিকে নতুন একটা আর্কিটেকচার যাচ্ছে যে আর্কিটেকচারটার নাম ARM. So if you are tech savvy you may have probably heard about this term before. যে generally ARM কিন্তু is present in what? স্মার্টফোনস রাইট আমাদের সাপোজ কোয়ালকম হচ্ছে গিয়ে একটা কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচার স্মার্টফোন চিপস উইচ আর বেসড অন অ্যান আর্কিটেকচার উইচ ইজ নোন অ্যাজ আর্ম সিমিলারলি স্যামসাংও সেম কাজ করে অ্যাপেলও সেম কাজ করে রাইট সো ফার মানে আপ আনটিল নাও দিস হ্যাজ বিন দ্য সিনারিও যে ডেস্কটপ ল্যাপটপের জন্য হচ্ছে গিয়ে x86 অ্যান্ড ইফ উই আর টকিং অ্যাবাউট মোবাইল বা মোর স্পেসিফিক্যালি স্মার্টফোনস বা ট্যাবলেটস এদিকে আমার হচ্ছে গিয়ে আর্ম বেস যে আর্কিটেকচারটা সেই আর্কিটেকচারটা ইউজ করা হতো সো উই উইল লার্ন অ্যাবাউট দ্য ওয়্যার দিস আর্কিটেকচারস কাম ফ্রম ইন আ লেটার চ্যাপ্টার বাট ফর দ্য টাইমিং নো দ্যাট এই দুইটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট আর্কিটেকচারস কিন্তু এখন আমাদের স্লাইডে এদিকে বলতেছে যে ইন্ডাস্ট্রি ইজ ইন আ লার্জ প্যারাডাইম শিফট টু আর্ম বেস সিস্টেমস ওয়েল ইফ ইউ আর অলরেডি টেক স্যাভি ইউল নো যে কারেন্টলি অ্যাপেলের যেই ডেস্কটপস মানে নন স্মার্টফোন বেস যেই সিস্টেমসগুলা লেটস সে ফর এক্সাম্পল ম্যাকবুকস ইন আদার ওয়ার্ডস ল্যাপটপস বা হচ্ছে গিয়ে আইম্যাক্স যেগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি অল ইন ওয়ান সিস্টেমস বা হচ্ছে গিয়ে ম্যাক মিনি যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ভেরি স্মল একটা সিস্টেম দ্যাট ক্যান লেটস সে হুক আপ টু আ ডিসপ্লে অ্যান্ড বি ইউজড অ্যাজ আ কম্পিউটার কারেন্টলি অ্যাপেলের যেই প্রোডাক্ট পোর্টফোলিও আছে এগুলা সবই ইনস্টেড অফ the x86 architecture it now uses the ARM architecture. So in other words Apple no longer uses processors from Intel or AMD to power these machines. So এটা হচ্ছে গিয়ে একটা use case গেল this Apple made this transition in the year 2020 and we are already here in 2021 and আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে সার্ভার্স হচ্ছে গিয়ে লেটস সে আমরা যে ফেসবুক ইউজ করি উই আপলোড টানস অফ পিকচার্স বা আমরা যে গুগল
সার্ভিসেস ইউজ করি সাচ এস গুগল ফটোস বা গুগল ড্রাইভস, এদিকেও আমরা উই আপলোড আ লট অফ ডেটা, রাইট? সো সার্ভারসও এখন কারেন্টলি এই আর্ম আর্কিটেকচারটা সার্ভারসও ডমিনেট করতেছে। সো এই কারণে বলতেছে যে ইন্ডাস্ট্রি ইজ ইন আ লার্জ প্যারাডাইম শিফট টু আর্ম বেস সিস্টেমস। প্রিভিয়াসলি x86 যেই প্ল্যাটফর্মটা ছিল সেইটা ওয়াজ দ্য মোর ডমিনেন্ট। এখন এই শিফটটা হওয়ার কারণটা কি? ওয়েল, একটা হচ্ছে গিয়ে যে পাওয়ার স্ল্যাশ এনার্জি কনস্ট্রেন্টস, যে প্রিভিয়াসলি লেটসে অ্যাপেলের যেই ম্যাকবুকটা, লেটসে একটা আরবিট্রারি এক্সাম্পল, যে আগে লেটসে যেটা হচ্ছে গিয়ে 12 আওয়ার ব্যাটারি লাইফ দিত অন x86, এইটা এখন লেটসে দেয় হচ্ছে গিয়ে 20 আওয়ার্স অন অ্যান আর্ম চিপ। সো বেসিক্যালি এই যে আর্কিটেকচারসগুলো আমি বলতেছি আর্ম অ্যান্ড x86, এই আর্কিটেকচারগুলাই বেসিক্যালি আমার সিপিউ যেই এটা ফলো করে। বেসিক্যালি দিস আর ডিপেন্ডেন্ট অন সিপিউস। সাপোজ ইন্টেলের সিপিইউগুলা, সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর, সেগুলো x86 ইউজ করে, ওয়ারেজ অ্যাপেলের রিসেন্ট সিপিইউ বা প্রসেসরসগুলা, ওগুলো অ্যাকচুয়ালি টু বি মোর স্পেসিফিক আর কল এসওসিস অর সিস্টেম অন আ চিপ, সেগুলা এই আর্ম বেসড আর্কিটেকচারটা ইউজ করে। সো এদিকে ইউজ করাতে দেয়ার এনার্জি efficiency has increased a lot. As a result, they can offer more battery life. Furthermore, complexity of design. So এদিকে আমরা আরেকটা জিনিসও দেখব in a later chapter, how we can separate architectures in terms of complexity. And then we have difficulties in technology scaling. So currently ইন্টেলের যে প্রসেসরগুলা, সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা যে প্রসেসর কি কন্টেইন করে? ইট কন্টেইনস আ নাম্বার অফ ট্রানজিস্টার্স, অ্যান্ড নাম্বার অফ ট্রানজিস্টার্স বলতে বিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স। সো লেটস সে এই ট্রানজিস্টারগুলোর মধ্যে ট্রানজিস্টার হচ্ছে গিয়ে একটা সোর্স থাকে আর একটা হচ্ছে গিয়ে ড্রেইন থাকে, এর মাঝখানে যেই ডিস্টেন্সটা সেটাকে হচ্ছে গিয়ে ট্রানজিস্টারের গেট লেন্থ বলে। সো এই গেট লেন্থটা আমি হচ্ছে গিয়ে যত রিডিউস করতে পারবো, আমি ট্রানজিস্টারের ডাইমেনশনটাও তত ছোট করতে পারবো। সো ফর ইনস্ট্যান্স আমার হচ্ছে গিয়ে যদি আমার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্পেস থাকে এতটুকু, আর আমার যদি একটা ট্রানজিস্টার এতটুক হয়, আর সাপোজ আর একটা ট্রানজিস্টার যদি এতটুক হয়, অবভিয়াসলি আমি সাপোজ এদিকে এইটা আমি যদি 10টা ফিট করতে পারি, এইটা হয়তো বা আমি এদিকে 5টা ফিট করতে পারবো, রাইট? সো আমার ট্রানজিস্টার্স হচ্ছে গিয়ে যত ছোট তত ভালো, আমি তত বেশি একটা গিভেন এরিয়াতে ফিট করতে পারবো, রাইট? সো এখন ইন্টেলের যেই প্রবলেমটা হচ্ছে যে ডিফিকাল্টিজ ইন টেকনোলজি স্কেলিং হচ্ছে গিয়ে ইন্টেল ইজ স্ট্রাগলিং টু শ্রিঙ্ক দেয়ার ট্রানজিস্টার সাইজ। সো ফর ইনস্ট্যান্স ইন্টেল অনেক দিন ধরেই and still as of 2021 the lowest that they have gone is 10 nanometer. So for simplicity's sake we are going to assume যে 10 nanometer টাই হচ্ছে কি ইন্টেলের ট্রানজিস্টার সাইজ, whereas let's say for example, so এটা হচ্ছে কি 2021 এর স্ট্যাটস, whereas for instance Apple 2020 তেই তাদের যে আর্ম বেস চিপসগুলো তারা ডিজাইন করে as well as fabricate করে, সেগুলো হচ্ছে গিয়ে 5 nanometer. So as you can imagine, obviously 5 nanometer is a lot smaller than 10 nanometer. And এই যেই তাদের future plans হচ্ছে গিয়ে basically to go even lower. So when we learn about Moore's law in a later chapter, আমরা বেসিক্যালি এই জিনিসগুলোর ব্যাপারে আরও জানতে পারবো যে হোয়াট দিস নাম্বারস মিন। সো এনিওয়েজ এই x86 ইন্টেলের এদিকেও দে আর হ্যাভিং ডিফিকাল্টিস স্কেলিং দেয়ার টেকনোলজি, অ্যান্ড দেয়ার আর আদার ইস্যুস অ্যাজ ওয়েল,
such as memory wall gaps, reliability. ইন্টেলের যে x86 যেই প্ল্যাটফর্মটা সেটাও রিসেন্টলি হ্যাজ বিন সাসেপ্টেবল টু ভেরিয়াস কি বলবো vulnerabilities such as একটা হচ্ছে গিয়ে meltdown. Again, these are technical terms that if you are extremely tech savvy you might have heard about it. যে meltdown, spectre, এগুলো হচ্ছে গিয়ে exploitations. ইন্টেলের পুরান সিপিইউ গুলাতে ছিল, they have now fixed them in the newer versions. And then programmability problems, huge hunger for data and data intensive applications, etc. So এগুলার যদিও এদিকে বলতেছে no clear definitive answer to these problems, but somehow these issues have caused industries to shift to ARM based systems. So এখন আমরা একটু briefly instruction set architecture নিয়ে আলোচনা করি যে instruction set architecture or in short ISA কি। এটা বলতেছে এটা একটা abstract interface between the hardware and lowest level software. So আমার যেই আমি যদি এরকম একটা চার্ট আঁকি, এদিকে আমার যদি লোয়েস্ট লেভেল সফটওয়্যার থাকে আর এদিকে যদি আমার হার্ডওয়্যার থাকে, এর মাঝখানে যেই ইন্টারফেসটা সেটাই হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার একটা মেশিনের ওই সব ইনফরমেশন কন্টেইন করে যেগুলো একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ঠিকমতো লিখে রান করার জন্য সাহায্য করে, ইনক্লুডিং instructions, registers, memory access, input output and so on. So আমাদের we will discuss or we will focus on instruction set architecture for a large part of our course and we will learn about this in great detail, but for the time being know that at the end of the day আমাদের যে কম্পিউটার কিন্তু does not understand ABC or 1 2 3 বা আমি যদি সিম্বলস বলি, যাই হোক। সো আমরা যখন নাকি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, whether it be Java or Python, let's say for example Java লিখি public class cat whatever, আমার কম্পিউটার কিন্তু এগুলো কিছু বুঝে না, ইংলিশ বুঝে না। আমার কম্পিউটার only understands zeros and ones, right? To put it even simply, আমার কম্পিউটার জাস্ট এই জিনিসটাই আইডেন্টিফাই করতে পারে যে তার যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টার কি কারেন্ট কন্ডাক্ট করতেছে কি না। কারেন্ট যদি কন্ডাক্ট যদি করে থাকে, এটা যদি ইয়েস হয়ে থাকে এটার মানে হচ্ছে গিয়ে একটা 1, সাপোজ এটা যদি নো হয়ে থাকে এটার মানে হচ্ছে কি এটা ইজ ইন্টারপ্রেটেড অ্যাজ আ 0। সো আমার কম্পিউটার কিন্তু জাস্ট এই জিরোস অ্যান্ড ওয়ানসই বুঝে। সো এখন এই জিরোস অ্যান্ড ওয়ানসের আমরা যদি অবভিয়াসলি একটা প্রোগ্রাম লিখতে চাই, এরকম 0 অ্যান্ড 1 এইভাবে চিন্তা করে তো আমাদের পক্ষে লেখা সম্ভব না, রাইট? ইনস্টেড আমার একটা অ্যাবস্ট্রাকশন দরকার। সো এই অ্যাবস্ট্রাকশনটাই হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, যেটা এই জিনিসগুলা ডিকটেট করে যে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কারেক্টলি রান করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো হচ্ছে কি আমার ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কন্টেইন করে। সো ফর ইনস্ট্যান্স আমরা ডিটেইলে দেখব একটা ইনস্ট্রাকশন সেট which is known as the MIPS, but for the time being let's say for example আমাদের এই যে জিরোস অ্যান্ড ওয়ানসের সাপোজ মিপস ইনস্ট্রাকশন সেটটায় এরকম কতগুলা প্রি এক্সিস্টিং প্যাটার্নস আছে, যে এগুলো আমরা ডিটেইলে পরে শিখবো, বাট এখন জাস্ট বলার জন্য আমি বলতেছি যে কোনো ইনস্ট্রাকশনের আমার প্রথম যেই 6টা বিট, সো বিট বলতে একটা বাইনারি ডিজিট, কুড বি আইদার আ 0 or 1, এই প্রথম 6টা বিট ইজ নোন অ্যাজ অ্যান অপকোড, অ্যান্ড এই অপকোডটা ডিটারমাইন করে এই মিপস ইনস্ট্রাকশনটার টাইপ কি। সো মিপসে এরকম
3টা ইনস্ট্রাকশন আছে। সেগুলো আমরা ডিটেইলে দেখব পরে। ফার্দারমোর আমরা দেখব যে এই রেজিস্টার্স বা মেমোরি অ্যাক্সেস এগুলা কিভাবে আমার এই আইএসএই ডিটারমাইন করে। সো ফর দ্য টাইমিং নো দ্যাট ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার হচ্ছে গিয়ে আমার যে লোয়েস্ট লেভেল সফটওয়্যার আর যেই হার্ডওয়্যার তার মাঝখানে একটা অ্যাবস্ট্র্যাক্ট ইন্টারফেস। সো এখন আমরা একটু লেটস শিফট গিয়ার্স, আমরা এখন একটু মেমোরি হায়ারার্কি দেখি। সো মেমোরি হায়ারার্কি বলতেছে distinguishes each level in the hierarchy by response time. সো আমাদের কম্পিউটারের যত রকম মেমোরি আছে সেগুলো যদি আমরা রেসপন্স টাইম দিয়ে ডিস্টিংগুইশ করি সেটাই আমাদের মেমোরি হায়ারার্কি। সো এখন এদিকে আমাদের যে মেমোরি হায়ারার্কিটা দেওয়া আছে এটা আমরা একটু দেখি যে এদিকে আমরা যদি এই পিরামিডটার সবার উপরে দেখি registers are present. So registers হচ্ছে গিয়ে memory that is built into the CPU. They are extremely fast and at the same time extremely small, both in terms of physical size as well as capacity. So register capacity could be as low as, let's say, 32 bytes. সো একটা প্রসেসর এরকম একটা রেজিস্টার ফাইলে অনেকগুলো রেজিস্টার থাকে। লেটস সে ফর এক্সাম্পল একটা রেজিস্টার কুড হোল্ড ডেটা অ্যাজ স্মল অ্যাজ 32 বাইটস। ওকে, সো আই মিস্টুক দিস ফর আ ওয়াইল। 32 বিটস বেসিক্যালি 32টা 0 অর 1 এরকম হোল্ড করতে পারে, এত কম ডেটা হোল্ড করতে পারে রেজিস্টার্স, বাট দে আর এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি এক্সপেন্সিভ। তারপরে আসতেছে প্রসেসর ক্যাশ। সো ক্যাশও প্রসেসরের মধ্যে বিল্ট ইন, বাট এইটাও ক্যাপাসিটিটা ইজ লার্জার দেন রেজিস্টার। সো ফর এক্সাম্পল a modern CPU may have 32 megabytes of cache. তারপরে অ্যান্ড এদিকে আমি যে জিনিসটা একটু ফোকাস দেই যে এই যে 32 বিটস আমার যে প্রসেসর রেজিস্টার্স আছে এদিকে কিন্তু এটা একটা প্লুরাল। বেসিক্যালি প্রসেসরের একটা রেজিস্টার ফাইল থাকে উইচ উইল টেক আ লুক অ্যাট লেটার। এই রেজিস্টার ফাইলের ভিতরেই অনেকগুলো রেজিস্টার্স থাকে। সো আমি বলতেছি এই ওয়ান অফ দিস রেজিস্টার্স ক্যান হোল্ড অনলি 32 বাইনারি ডিজিটস। এত ছোট এত কম অ্যামাউন্ট অফ ডেটা হোল্ড করতে পারে। তারপরে উই হ্যাভ র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইটা হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজ, মিডিয়াম ক্যাপাসিটি, এগুলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ফর এক্সাম্পল ইন আ মডার্ন কম্পিউটার উই কুড হ্যাভ 8 to 16 gigabytes of RAM. তারপর উই হ্যাভ ফ্ল্যাশ বা ইউএসবি মেমোরি, এগুলোর ক্যাপাসিটি প্রিটি লার্জ। সো সাপোজ 32 to 64 gigabytes. Then we have hard drives, যেগুলো হচ্ছে গিয়ে সো এদিকে আর একটু আগে বলি যেদিকে ইউএসবি মেমোরি আর ফ্ল্যাশ দিয়ে দিকে এসএসডিজও মিন করা হতে পারে। সো এসএসডি হচ্ছে একটা মাচ ফাস্টার ভার্জন অফ আ হার্ড ড্রাইভ দ্যাট ইউ মাইট অলরেডি ফ্যামিলিয়ার উইথ অ্যান্ড দে মে হ্যাভ even 1 terabytes of space, but obviously that would be pretty expensive. Generally, ideally 256 to 512 gigabytes এরকম space হয়। Then hard drives you're all probably familiar with. This consists of mechanical spinning drives and they're pretty slow and at the same time cheapo. And their size is large, capacity is large. Let's say 1 to 4 terabytes. And then we have take backup, which is an even slower version of hard drive which have even larger capacities. So আমরা যদি মেমোরি হায়ারার্কিটা সামারাইজ করতে চাই আমরা বলতে পারি যে আমরা যে নিচে যাচ্ছি যখন নাকি নিচে যাওয়ার সময় আমার স্পিড বাড়তেছে না কমতেছে। নিচে যাওয়ার সময় আমার স্পিড ডিক্রিসেস। সো এটা হচ্ছে কি একটা পয়েন্ট। হোয়াট অ্যাবাউট রেসপন্স টাইম? রেসপন্স টাইম কি বাড়ে নাকি কমে?
সো আমি চিন্তা করি যে আমার লেটস সে একটা মেমোরি A and B. I have two memories, so I'm having a slight lag. My annotations are not being drawn. Anyways, so it's working back again. So let's say আমার একটা মেমোরি A আর একটা মেমোরি B, রাইট? মেমোরি A থেকে আমি কোনো ডেটা চেলে সে 10 সেকেন্ডস লাগায়, আরবিট্রারি একটা এক্সাম্পল। মেমোরি B 5 সেকেন্ডস লাগায়। সো এখন রেসপন্স টাইম এর বেশি, কিন্তু ফাস্টার কে? ইজন্ট মেমোরি বি ফাস্টার? সে 2 গুণ ফাস্টার ইন দ্য সেন্স যে সে অর্ধেক টাইমে আমাকে সেম ডেটাটা দিতে পারলো। সো যেহেতু আমার স্পিড হচ্ছে গিয়ে ডিক্রিজ করতেছে নিচে যাওয়াতে, আমার কিন্তু রেসপন্স টাইম ইনক্রিজেস, রাইট? ফার্দারমোর আমি যদি ক্যাপাসিটিতে যাই, যে আমি যতটুকু নিচে যাচ্ছি আমার ক্যাপাসিটিও কিন্তু increases. So in short, we can summarize the memory hierarchy pyramid in these 3 points, assuming we are going down. So in the next lecture we will learn about Moore's law.